তোমাদের 2 দিন আগে আমি একটি সামষ্টিক দ্বিতীয় পত্রের একটি ক্লাস নিয়েছিলাম জাতীয় আয় সম্পর্কে। আজকে আমরা ক্লাস করব মৌলিক পরিসংখ্যান। মৌলিক পরিসংখ্যান আজকে আমরা প্রথম অধ্যায়টা পড়ব। তোমাদের বইয়ের নাম হচ্ছে মৌলিক পরিসংখ্যান, ইংরেজি নাম হচ্ছে বেসিক স্ট্যাটিস্টিক। ওকে, আচ্ছা, স্ট্যাটিস্টিকটা একটু দেখবো, পরিসংখ্যান বই দেখব। পরিসংখ্যানে আমরা আগে দেখি সূচিপত্রে কী কী আছে। সূচিপত্রে মৌলিক পরিসংখ্যান প্রথম অধ্যায় আছে পরিসংখ্যান পরিচিতি। পরিসংখ্যানে আসলে পরিচিতি তো তোমরা যদি না জানো তাহলে পরিসংখ্যান নিয়ে তোমরা পড়বা কীভাবে। আচ্ছা, তথ্য সংগ্রহ উপস্থাপন আছে, তারপর তোমাদের আছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ আছে, তারপর বিস্তার পরিমাপ আছে, পরিজ্ঞাত বঙ্কিম সূচলতা আছে, সংশ্লিষ্ট নির্বাচন সূচক এবং একটা সূচক পর্যন্ত আছে। মানে 7টা অধ্যায় এখানে আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে কাজ করব। প্রথম অধ্যায় খুবই সিম্পল একটা, মানে সেখানে শুধু স্ট্যাটিস্টিক্সে আসলে কোথায় থেকে উৎপত্তি হয়েছে, স্ট্যাটিস্টিক্সের পরিচয়, এটা আমরা আজকে জানবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখতেছি, অরিজিন অফ স্ট্যাটিস্টিক্স এর উৎপত্তি দেখাচ্ছে। প্রখ্যাত ভারতীয় পরিসংখ্যানবিদ পিসি মোহালনবিস বাংলায় অনুবাদ করেন পরিসংখ্যান। তবে বাংলাদেশের প্রখ্যাত পরিসংখ্যানবিদ ডক্টর কাজী মোতাহার হোসেন স্ট্যাটিস্টিক শব্দের অর্থ প্রদান করেছেন তথ্য গণিত। আচ্ছা, তাহলে আমাদের বাংলাদেশে আসলে কে আছে? ভারতে যে আছে তার নামটা অবশ্যই রাখতে হবে। বাংলাদেশে আছে কাজী মোতাহার হোসেন, ঠিক আছে। কাজী মোতাহার হোসেন অর্থনীতি পরিসংখ্যানের অর্থ দিছে, মানে পরিসংখ্যান স্ট্যাটিস্টিকের অর্থ দিছে তথ্য গণিত। ওকে, আমরা এখন দেখব এই স্ট্যাটিস্টিক শব্দটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে। ল্যাটিন শব্দ স্ট্যাটাস বা ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা বা জার্মানি শব্দ স্ট্যাটিস্টিক, ফরাসি শব্দ লাইস্টেরিক, এরকম অনেকগুলো শব্দ থেকে আমাদের স্ট্যাটিস্ট শব্দটা এসেছে। আমরা সুন্দর এবং শুদ্ধ ভাষায় যেটা জানতে থাকবো সে ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে কি আসছে, স্ট্যাটিস্টিক শব্দটা এসেছে। ওকে, আচ্ছা, ফাইনালি আমরা এখানে একজন পরিসংখ্যানের আসলে একজন জনক আছে যে পরিসংখ্যান এই বিষয়টা নিয়ে বেশি কাজ করেছে, সেটা হলো আর.এ. ফিশারের নাম আমি অনেকবার সামষ্টিকত কথা বলছি। আর.এ. ফিশার পরিসংখ্যানের জনকের নাম কি? আর.এ. ফিশার। পরিসংখ্যান পূর্ব নির্ধারিত উদ্দেশ্য পরিচালিত অনুসন্ধান অনুযায়ী সংগৃহীত পরস্পর সম্পর্কযুক্ত তথ্যাবলী ও সংখ্যাবাচক বর্ণনা হলো পরিসংখ্যান। পরিসংখ্যান কাকে বলে এটা দিয়েছে এখানে। আমরা কয়েকজন, আমরা যদি ওইটা বুঝতে না পারি, আমরা আরও পড়লে বুঝতে পারবো, ঠিক আছে, আমরা ওইটা বাদ দিয়ে দিলাম। আমরা কয়েকজন অর্থনীতিবিদদের পরিসংখ্যান কাকে বলে তাদের তথ্য নিয়ে আমরা এখানে দেখতেছি। ওয়েবস্টার পরিসংখ্যানের একটা সূত্র আছে, ইংরেজি সূত্র, আমি কি এখানে লিখে রেখেছিলাম কিনা, ইংরেজি সূত্রটা সবচেয়ে বেশি আসে, দাঁড়াও, লেখা থাকার কথা, আচ্ছা এখানে নাই। ওকে, দাঁড়াও, আমি তোমাদের জন্য পরিসংখ্যানের সূত্রটা অবশ্যই বের করব। এটা হলো আমার এই খাতে আছে। স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ কাউন্টিং অ্যান্ড অ্যাভারেজ অ্যান্ড ইজ ডিফাইন্ড as numerical statements of facts in any department of inquiry placed in relation to each other. এখন তোমরা অনেকেই বলবা দেন স্যার এটা তো বইতে নাই। হ্যাঁ, এটা বইতে নাই। স্ট্যাটিস্টিক্স অনেকগুলো সংজ্ঞা আছে, এর মধ্যে এটা একটু সহজ আছে তুলনামূলকভাবে। তোমরা যে কাজটা করতে পারো সেটা হলো এখান থেকে তোমরা লিখে নিতে পারো। আমি এটা দিয়ে দিচ্ছি, দেখো আবার। স্ট্যাটিস্টিক ইজ দ্য সায়েন্স অফ counting and average and is depend in numerical statements of facts in any department of inquiry placed in relationship to each other. ওকে, তোমরা ইংরেজিতে এটা শিখে রাখতে পারো। আচ্ছা, আমরা সংজ্ঞা নিয়ে কথা বললাম, এখন আমরা সামনে যাব। স্ট্যাটিস্টিক্সের এই আমরা কিছু বৈশিষ্ট্য দেখতেছি। দেখো, তুমি বৈশিষ্ট্য হয়তো বা বাংলা এগুলো পারবা না, তোমার এত কিছু শিখতে হবে না। তোমাকে উপরে পরিসংখ্যায় প্রকাশিত হয়, পরিসংখ্যান তথ্যের সমষ্টিতে প্রকাশিত। বৈশিষ্ট্য বললে এগুলো লিখতে পারো। পরিসংখ্যান বহুবিধ কারণ দ্বারা যথেষ্ট পরিমাণে
প্রভাবিত হয়। পরিসংখ্যান যুক্তিসঙ্গত মাত্রায় গণনা ও প্রাক্কলন করা হয়। পরিসংখ্যান সুশৃঙ্খলভাবে সংগৃহীত। পরিসংখ্যান পূর্ব নির্ধারিত উদ্দেশ্য অনুসারে সংগৃহীত। পরিসংখ্যান পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হওয়া উচিত। পরিসংখ্যান তুলনাযোগ্য ও সমজাতীয় হওয়া দরকার। ঠিক আছে। পরিসংখ্যানের পরিধি বা ক্ষেত্র। পরিসংখ্যানের সংজ্ঞা ও বৈশিষ্ট্যের আলোকে ইহার পরিধি অত্যন্ত ব্যাপক। জ্ঞান ও বিজ্ঞানের যেসব শাখায় সংখ্যা বিশ্লেষণ ও সংখ্যার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সেসব ক্ষেত্রে পরিসংখ্যানের আওতায় পড়ে। ইহার সাহায্যে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সমস্যা বিশ্লেষণ করা হয়। বর্তমানে রাষ্ট্রীয় পরিকল্পনা, হিসাব নিকাশ, অর্থনীতি ও ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান, পদার্থ রসায়ন ও ভূতত্ত্ব, জীববিদ্যা ও জ্যোতির্বিদ্যা, কৃষিবিজ্ঞান, চিকিৎসা ও দর্শনশাস্ত্রে গবেষণার ফলাফলের সঠিকতা নিরূপণে পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা হয়। আচ্ছা, পরিসংখ্যানের পদ্ধতি যে যুগে হয়েছে ওইটা দেখাচ্ছে। আদিম যুগে হয়েছে, মধ্যযুগে হয়েছে, শিল্প বিপ্লবের যুগে হয়েছে, এবং বর্তমান যুগেও কি পরিসংখ্যানের অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, পরিসংখ্যানের পদ্ধতি স্তরসমূহ বা ধাপসমূহ। পরিসংখ্যানের পদ্ধতি আছে 5টা। কয়টা? 5টা। এটা অবশ্যই মনে রাখবা। তথ্য সংগ্রহ করা, তথ্য প্রক্রিয়াকরণ করা, উপস্থাপন করা, বিশ্লেষণ করা এবং তথ্যাদি ব্যাখ্যা করা। তথ্য সংগ্রহ করা, মনে করো কোনো একটা ঘটনার তথ্য সংগ্রহ করা। তো মনে করো তোমাদের এখানে তোমাদের ক্লাসে আমি গেছি, যাওয়ার পর বলতেছি তোমাদের স্টুডেন্টরা কয়জন আছে। ঠিক আছে, তুমি দাঁড়াই বললা দেন স্যার আমাদের স্টুডেন্টরা আছে 100 জন। এটা আমি কি করলাম? সংগ্রহ করলাম। 100 জন লিখে রাখলাম খাতার মধ্যে, তথ্য সংগ্রহ করলাম। করার পর প্রক্রিয়াকরণ। তথ্য প্রক্রিয়াকরণটা আসলে কি? এই যে সংগ্রহ করার পর কোথায় খাতায় লিখছি, এটা আমি প্রক্রিয়া করছি। ঠিক আছে না? তথ্য উপস্থাপন করা। যখন তুমি আমার কাছে কি করতেছো? তথ্য উপস্থাপন করতেছো। আমি বলতেছিলাম 100 জনের ভিতরে ছেলে কয়জন, মেয়ে কয়জন, ছেলেরা কেমন মেধাবী, মেয়েরা কেমন, এটা তুমি আমার কাছে উপস্থাপন করতেছো। তখন আমি বিশ্লেষণ করে তোমাদের খাতায় লিখে এগুলো কি করতেছি? বিশ্লেষণ করতেছি, যে বলতেছি আচ্ছা ছেলেরা এরা পারে না, এরা পারে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা নিয়ে একটা তোমাদের তৈরি করে দেবো। ঠিক আছে। তারপরে হচ্ছে তথ্য ব্যাখ্যা প্রদান করা। তখন তুমি আমাকে লাস্ট পর্যন্ত দাঁড়াই বলতেছো স্যার আপনি তো আমাদের সেইগুলো নিছেন, আমাদের এটা কেন নিলেন? তখন আমি তোমাদের বলতেছি আমি আসলে তোমাদের থেকে ভালো স্টুডেন্টদের নিয়ে একটা ইকোনমিক্সের একটা পরীক্ষা নিতে চাচ্ছি। তো আমি চাচ্ছি কারা ভালো স্টুডেন্ট সেটা জানার জন্য এইটা তোমাকে আমি কি করলাম? ব্যাখ্যা প্রদান করলাম। বুঝতে পারছো? একদম সহজ ভাষায়, মানে নিজের ভাষায় বলতে গেলে তোমাদের বলে দিলাম। আচ্ছা, পরিসংখ্যানের শ্রেণীবিভাগ। তো পরিসংখ্যানের 2টা শ্রেণীবিভাগ আছে। একটা হলো বর্ণনামূলক পরিসংখ্যান এবং হচ্ছে আরোহী পরিসংখ্যান। বর্ণনামূলক পরিসংখ্যান। পরিসংখ্যানের যে শাখায় সারণী, লেখ এবং সংক্ষিপ্ত সার, পরিমাণ ইত্যাদি, কেন্দ্রীয় প্রবণতা, পরিমাণ বিস্তার, পরিমাণ, বঙ্কিমতা, সূচলতা ইত্যাদি ব্যবহার করা হয়, তথ্য উপস্থাপন ও প্রক্রিয়াকরণ এবং বর্ণনা করা পদ্ধতি আলোচনা করা হয়, তাকে বর্ণনামূলক পরিসংখ্যান বলে। আরোহী পরিসংখ্যান কাকে বলে? পরিসংখ্যানের যে শাখায় সামগ্রিক হতে সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে সম্ভাবনা তত্ত্বের ভিত্তিতে সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার নিয়ম কানুন আলোচনা করে, তাকে আরোহী পরিসংখ্যান বলে। যেমন আরোহী পরিসংখ্যানটা আসলে কাকে বলে? কোনো বাল্ব উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক তার উৎপাদিত বাল্বের গড় আয়ুষ্কাল জানতে চান। এক্ষেত্রে উৎপাদিত সকল বাল্বের জ্বালিয়ে আয়ুষ্কালের মানে কত বছর টিকবে এটা বলতেছে। তথ্য সংগ্রহ করবেন না, কারণ তাহলে বিক্রির জন্য কোনো বাল্ব অবশিষ্ট থাকবে না। তাই ওই প্রতিষ্ঠানের বাল্ব থেকে নমুনা সংগ্রহ করে নমুনা গড় নির্ণয় করা, অতঃপর ওই প্রতিষ্ঠানের বাল্বের গড় আয়ুষ্কাল সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করা। পরিসংখ্যানের গুরুত্ব ব্যবহার। এটা তোমরা যদি না পারো তাহলে তোমরা মানব কল্যাণ সাহায্য করা, নীতি নির্ধারণ করা, পরিকল্পনা গ্রহণে সাহায্য করা, প্রশাসনিক কাজে সহায়তা করা, অন্যান্য বৈজ্ঞানিক সাহায্য করা, শিল্প ব্যবসা বাণিজ্য সহায়তা করা, এমন পূর্বাভাস প্রদানে সাহায্য করা। অর্থনৈতিক পরিসংখ্যান, এটা তোমরা একটু পড়ে নেবা। অর্থনৈতিক বিষয় সম্পর্কিত তথ্য, রাষ্ট্রীয় পরিসংখ্যান,
ব্যবসা বাণিজ্য পরিসংখ্যান আছে, অর্থনৈতিক ভূগোলে পরিসংখ্যান আছে, পরিসংখ্যানের জ্যোতির্বিদ্যা আছে, পরিসংখ্যানের আবহাওয়াবিদ আছে, পরিসংখ্যানের জীববিদ্যা আছে, ইভেন পরিসংখ্যানের সমাজবিজ্ঞানের পরিসংখ্যান আছে, মানে পদার্থবিজ্ঞান, মানে পরিসংখ্যান অল সাবজেক্টে আসছে। ঠিক আছে, পরিসংখ্যান যে শুধু পরিসংখ্যান নিজের জন্য আসছে এমন কিন্তু না। ঠিক আছে, কৃষি বিজ্ঞানে আছে, কম্পিউটার পরিসংখ্যান অবশ্যই আছে। পরিসংখ্যানে বিজ্ঞান না কলা, এই সম্পর্কে এই প্রশ্নটা তোমরা অবশ্যই নিজেরা পড়ে নেবা। আমি বলতাম, আমি চিন্তা করতেছি তোমরা একটু যদি নিজেরা পড় অনেকটা ভালো বুঝতে পারবা। এটা তেমন কিছু না, বলছে বিজ্ঞান না কলা, এটা কি আসলে সায়েন্স রিলেটেড নাকি এটা মানবিক রিলেটেড। ঠিক আছে, দুইজন অর্থনীতিবিদ এটা নিয়ে কথা বলছেন। যেমনকি অধ্যাপক বাউলি পরিসংখ্যানের গণনার বিজ্ঞান বলেছেন, পরিমাপের বিজ্ঞান বলেছেন, ঘরের বিজ্ঞান হিসেবেও উল্লেখ করেছেন, আর এফ ফিশার এর ফলিত গণিতের একটি শাখা হিসেবে গণ্য করেছেন। বাউন্টিং পরিসংখ্যান প্রাক্কালিত সম্ভাবনার বিজ্ঞান হিসেবেও গণনা করেছেন। এভাবে অনেকে অনেক কথা বলছেন। এখান থেকে তোমাকে এটা কি বিজ্ঞান নাকি কলা অবস্থায় আছে সেটা প্রকাশ করতে হবে। পরিসংখ্যানের পরিসংখ্যানের উদ্দেশ্যটা কি, সে আসলে কি নিয়ে কাজ করবে, তার উদ্দেশ্য তো তাকে কী করতে হবে, প্রতিফলিত করতে হবে। পরিসংখ্যান পদ্ধতির সাহায্যে সমগ্র হতে প্রতিনিধিত্বশীল নমুনা সংগ্রহ করে সামগ্রিকের অজানা বৈশিষ্ট্য সম্পর্ক সিদ্ধান্ত প্রদান করাই পরিসংখ্যানের মূল বিষয়। সঠিক সমগ্র নির্বাচন করতে হবে, প্রতিনিধিত্বশীল নমুনা নির্বাচন করতে হবে, নমুনা বিশ্লেষণ করতে হবে। পরিসংখ্যানের কার্যাবলী সীমাবদ্ধতা, আমাদের ক্লাস প্রায় অনেকটা শেষ হয়ে আসছে, ক্লাসটা অনেক এই অধ্যায়টা অনেক ছোট একটা। পরিসংখ্যানের কার্যাবলী: তথ্য সংগ্রহ করা, তথ্য প্রক্রিয়াকরণ করা, তথ্য উপস্থাপন করা, বিশ্লেষণ করা, ব্যাখ্যা প্রদান করা, তুলনা সাহায্য করা, তারপরে এসে অভিজ্ঞতা সংরক্ষণ ও সমৃদ্ধ করা, পূর্বাভাস প্রদান করা, নীতি নির্ধারণ সাহায্য করা, বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে তথ্য সংগ্রহ বা প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তথ্য সংগ্রহের সীমাবদ্ধতা: পরিসংখ্যান কোনো একটি সংখ্যা নিয়ে আলোচনা করে না। পরিসংখ্যান কখনো কি করে না, কোনো একটা আলোচনা বা একটা সংখ্যা নিয়ে কখনো আলোচনা করে না। তার মানে অনেকগুলো ঘটনা নিয়ে সে কী করে কাজ করে। পরিসংখ্যানের গুণবাচক তথ্য নিয়ে আলোচনা প্রকাশ করে না, মানে যেগুলোতে সীমাবদ্ধ সেগুলো একটু চিন্তা করতে হবে। পরিসংখ্যানিক ফলাফল সম্পূর্ণ সত্য নয়। পরিসংখ্যানিক তথ্য প্রকাশ আবশ্যক, এটা অবশ্যই কী করতে হবে, করতে হবে। তারপরে সমগ্র তথ্য বিশেষ, এটা এত বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, সমগ্র দুই প্রকার, সসীম সমগ্র এবং অসীম সমগ্র, এটা এত বেশি গুরুত্বপূর্ণ না। নমুনা, বৃহৎ নমুনা, ক্ষুদ্র নমুনা, এটা দরকার। আদর্শ নমুনার বৈশিষ্ট্য, এইটা বেস্ট, তোমরা একটু ভালো করে পড়বা। আদর্শ নমুনা বৈশিষ্ট্যগুলো একটু পড়বা, আমি একবার পড়ে দিই। প্রতিনিধিত্বশীলতা, পক্ষপাতিত্বহীনতা, তারপর সঠিকতা, পর্যাপ্ত আকার এবং প্রয়োগ যোগ্যতা। সমগ্র নমুনার পার্থক্য, সমগ্র নমুনার পার্থক্য এটা অবশ্যই পড়বা। চলক কাকে বলে, যার মান পরিবর্তনশীল তাকে কি বলা হয়, চলক বলে। চলকের প্রকারভেদ, সকল হচ্ছে গুণবাচক চলক, পরিমাণবাচক চলক। গুণবাচক চলক দিছে, তারপরে পরিমাণবাচক ফলনটাও দেখবা। তারপরে পরিমাণবাচক চলকের প্রকারভেদ হচ্ছে আবার দুই প্রকার: বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। তোমরা যদি বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন এবং কি পরিমাপ এবং গুণগত চলক তোমাদের শুধু পরিসংখ্যানের এই অধ্যায় দিয়ে শেষ না, সেকেন্ড অধ্যায় চলক নিয়ে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কাজ করবে, এবং থার্ড অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়তেও সেম একটা কাজ করবে। আচ্ছা, তারপরে গুণবাচক, এগুলোর মধ্যে পার্থক্য তোমরা অবশ্যই পড়ে নিবা। তারপরে তথ্যর পূর্ণমানকরণ, আয়তকার স্থানাঙ্কর, আয়তকার স্থানাঙ্কর আমরা কাজ করব ষষ্ঠ অধ্যায়, তোমরা এটা নিয়ে টেনশন করার দরকার নাই। তারপর হচ্ছে দৈব চলক, যে চলকের মান দৈব পরীক্ষা হতে পাওয়া যায় তাকে দৈব চলক বলে। ইহা সম্ভাবনা অপেক্ষককে ব্যবহৃত হয়। অতএব যে চলকের প্রতিটি মানের সাথে সম্ভাবনা যুক্ত থাকে তাকে দৈব চলক বলে। ঠিক আছে, দৈব চলকের প্রকারভেদ: বিচ্ছিন্ন দৈব চলক এবং অবিচ্ছিন্ন দৈব চলক। বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন দৈব চলকের পার্থক্য অবশ্যই পড়বা। বিভিন্ন প্রতীকের ধারণা ও ব্যাখ্যা, ধারণা ও ব্যবহার। ঠিক আছে, এখানে বিভিন্ন সূত্র দিছে, এগুলো সূত্রগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, তোমরা শুধু বাংলা লেখাগুলো ভালো করে পড়বা। তো আজ এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা কী করবা, পড়বা। আলহামদুলিল্লাহ, আজ আমরা পরিসংখ্যানের প্রথম অধ্যায় নিয়ে কাজ করে ফেলছি। এখন আমরা আজকে প্রথম অধ্যায় শেষ।
ইনশাল্লাহ যদি আমি সময় পাই কালকে দ্বিতীয় অধ্যায় অবশ্যই তোমাদের পড়াবো। তোমরা অনেকে ক্লাসে বলছো স্যার অন্য ক্লাসগুলো কেন নেন না? হ্যাঁ, অবশ্যই অন্য ক্লাসগুলো নিব, একটু সময় দিতে হবে। আমি একটু ব্যস্ত থাকার কারণে তোমাদের ক্লাসগুলো সুন্দরভাবে নিতে পারি না। তাই দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই কালকে বা পরশুর ভিতরে আসবো। আবার তৃতীয় ক্লাস বাকি আছে, তৃতীয় ক্লাস ইনশাল্লাহ তাড়াতাড়ি করাই ফেলবো। তো প্রথম ইন কোর্সের জন্য প্রথম অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে পড়বা। তোমাদের প্রথম ইন কোর্সে যদি আসে তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই অধ্যায় থেকে আসে, ঠিক আছে? তার জন্যই তোমাদের বলতেছি। তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর ক্লাসটি বেশি বেশি শেয়ার করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তুমি তাদের পড়ার এক সুযোগ করে দিবা। থাক এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।